সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, মূলদ এবং অমূলদ সংখ্যার তৃতীয় পর্বে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা গত ক্লাসে মৌলিক উৎপাদকের সাহায্যে এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখেছি। সো তোমরা যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকো, সো আগে ওই ভিডিওটা দেখে আসো, তাহলে আজকের ভিডিওটা ভালো করে বুঝবে। না হলে কিন্তু আজকের ভিডিওটা ভালো করে বুঝতে পারবে না। সো আজকে আমরা দেখো এখানে বলেছে বর্গ সংখ্যা এবং বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয়। সো কোনো একটা সংখ্যার বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে এটা আমরা একটা দারুণ টেকনিকের মাধ্যমে বের করতে পারি। টেকনিকটা কি? এটা হচ্ছে ফোঁটা বসাবো আমরা, ফোঁটা সংখ্যা। অর্থাৎ মনে করে একটা সংখ্যা, আমরা একটা সংখ্যা নিলাম যে 52900। দেখতে পাচ্ছ কিনা একটু ভালো করে লিখি। এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা। হ্যাঁ, সো বললাম যে এর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে, মানে এর তো নিশ্চয়ই একটা বর্গমূল আছে, তাই না? তাহলে এর যে বর্গমূল সেটা কত অঙ্ক বিশিষ্ট হবে, এইটা আমরা জানার জন্য আমরা যেটা করব, আমরা ডান পাশ থেকে, এই যে ডান পাশ থেকে, হ্যাঁ, ডান পাশ থেকে এক ঘর পর পর ফোঁটা দিব। অর্থাৎ এই যে এখানে একটা ফোঁটা দিলাম, এরপর এখানে দিব না, এখানে না দিয়ে ঠিক এখানে না দিয়ে ঠিক তার পরের ঘরটাতে এখানে যাবে, তাহলে এখানে আরেকটা ফোঁটা দিব। একইভাবে এর পরের ঘরে দিব না, না দিয়ে তার পরের ঘরে অর্থাৎ এখানে দিব, তাহলে এখানে একটা ফোঁটা দিব। এভাবে আমি যতগুলো ফোঁটা দিতে পারবো তার বর্গমূল আসলে তত অঙ্ক বিশিষ্ট। তার মানে এই সংখ্যাটার বর্গমূল 3 অঙ্ক বিশিষ্ট। কত অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট। সো আই থিঙ্ক তোমরা লজিকটা বুঝেছো। তাহলে সিমিলারলি দেখো 81-র বর্গমূল কি? 9। এটা 1 অঙ্ক বিশিষ্ট, কারণ এখানে দেখো একটা ফোঁটা বসানো যাচ্ছে। তারপর দেখো 100-এর বর্গমূল 10, এইখানে 2টা ফোঁটা বসানো যাচ্ছে, এই জন্য দেখো 2 অঙ্ক বিশিষ্ট। আর এই যে একটা সংখ্যা দেখো 47,089, এর বর্গমূল হচ্ছে 217। কয়টা অঙ্ক আছে খেয়াল করো তো? 3টা। কারণ এখানে দেখো আমরা ডান পাশ থেকে পরপর 3টা কমা বসাতে পারি, 3টা ফোঁটা বসাতে পারি, দ্যাটস ওয়াই এর বর্গমূল হচ্ছে এটা। এবার দেখো এখানে আমাদের একটা সংখ্যা বলেছে, দেখো এই সংখ্যাটা বলেছে এর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে। তাহলে আমরা কি করব বলো? আমরা ফোঁটা বসাবো। তাহলে একটু জুম ইন করে নেই। দেখো এখানে একটা ফোঁটা হবে, তার ঠিক এক ঘর পরে এখানে আরেকটা ফোঁটা হবে, তার এক ঘর পরে এখানে আরেকটা ফোঁটা হবে, এবং তার এক ঘর পরে এখানে আরেকটা ফোঁটা হবে। যেহেতু আমি টোটাল 4টা ফোঁটা বসাতে পারলাম, তার মানে এর বর্গমূল হবে 4 অঙ্ক বিশিষ্ট। সো এইটা কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা অঙ্ক দিয়ে বলবে এর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? বা ধরো তোমাকে সৃজনশীলের ক নাম্বারে বললো যে এই সংখ্যাটার বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট, ব্যাখ্যা করো। সো তখন তোমাকে এইটা লিখতে হবে এভাবে। সো আই থিঙ্ক তোমরা এই লজিকটা বুঝেছো। এবার আসো, বলছে বর্গ এবং বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা, এই অঙ্কগুলোই তোমাদের বইয়ে বেশি আসবে। ঠিক আছে, এই অঙ্কটার পাশে তুমি 3টা স্টার দিয়ে রাখতে পারো। অর্থাৎ তোমার এই অধ্যায় থেকে যদি সিকিউ আসে তাহলে এই অঙ্কটা থেকে আসবে। সরি, একটু দেখা যাচ্ছিল না স্ক্রিনে, এখন দেখা যাচ্ছে। এই যে উদাহরণ 4 থেকে, হ্যাঁ, উদাহরণ 4 থেকে। ওকে, সো এখন দেখো অঙ্কটা কি বলেছে। বলেছে একটা সংখ্যা দেওয়া আছে, বলছে এই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। লজিকটাকে বুঝেছো? আচ্ছা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা এক্সাম্পল নেই, একটা সহজ একটা এক্সাম্পল নেই। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল নিব। ধরো আমি বললাম যে 17 একটা সংখ্যা। হ্যাঁ, বললাম 17 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তার মানে 17 থেকে কিছু একটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, কিছু একটা বিয়োগ করে যে বিয়োগফলটা হবে, সেই বিয়োগফলটা কি হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এর একটা বর্গমূল থাকবে। তো বোঝাই যাচ্ছে 17 থেকে 1 বাদ দিলে আমরা কত পাবো? 16 পাবো। খেয়াল করো, 16 কিন্তু একটা পূর্ণবর্গ। তার মানে 17 থেকে 1 বিয়োগ করলে কি হবে? বিয়োগফল পূর্ণবর্গ হবে। ক্লিয়ার জিনিসটা? কিন্তু 17 তো খুবই ছোট একটা সংখ্যা, দ্যাটস ওয়াই আমি কিন্তু খুব সহজেই বলতে পারলাম। কিন্তু যদি তোমাকে আমাদের এই যে বইয়ের মতো বলে যে এইরকম একটা সংখ্যা দিয়ে দেয় যে 8625, আচ্ছা 8655, তখন আমরা কিভাবে করব? আচ্ছা, আগে তুমি প্র্যাকটিক্যালি ছোট সংখ্যা দিয়ে বুঝো, তারপর ওটাও বুঝবা। সো আমরা যেটা নর্মালি করব, দেখো যে 17 থাকুক আর যাই থাকুক না কেন, আমরা প্রথমত ওই সংখ্যাটার
বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, বর্গমূল কীভাবে নির্ণয় করে আমরা জানি। তো দেখো এখানে একটাই জোড়া, তাহলে এখানে আমি কত নিব, 4। 4 বসালে দেখো আমার ভাগশেষ কত আসবে, ভাগশেষ আসবে 1। এই যে ভাগশেষটা খেয়াল করো, এইটা কি অতিরিক্ত না বলো তো? এই ভাগশেষটা তো অতিরিক্ত। এই ভাগশেষ থাকার কারণেই 17 আসলে পূর্ণবর্গ না। এই ভাগশেষটা যদি না থাকতো 17 আসলে কত হতো, 16 হয়ে যেত, তখন সেটা একটা পূর্ণবর্গ হতো। তার মানে 17 থেকে এই 1 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তার মানে যে সংখ্যাটা থাকবে, এখন আমি তোমাদের সাধারণভাবে বলি, যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার আমরা বর্গমূল নির্ণয় করব, করে দেখব একটা ভাগশেষ আসবে। ঠিক আছে, করে দেখব কি একটা ভাগশেষ আসবে। এই ভাগশেষটাই ওই 17 থেকে বা ওই সংখ্যা থেকে বিয়োগ করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। ক্লিয়ার? লজিকটা কি বুঝছো তোমরা? যেমন 8655, আমরা একটু এই সংখ্যাটা নিয়ে একটু করতে চাই। দেখো বলেছে যে 8655, 8655 বলেছে এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে আগে আমরা এর বর্গমূল বের করি। বর্গমূল বের করতে তোমরা জানো ওই যে ভাগ প্রক্রিয়া এভাবে জোড়া বানাতে হয়। তাহলে এখন বাম পাশে যে জোড়া আছে 86, কোন সংখ্যার বর্গ নিলে 86 কাছাকাছি যাবে? বোঝাই যাচ্ছে এটা হবে 9, কারণ 9-এর বর্গ নিলে সেটা হচ্ছে 81। সো বিয়োগ করো, বিয়োগফল 5। এবার কি করবে, এবার এই যে 9 আছে এর ডাবল নিবে। তাহলে 9-এর ডাবল কত, 9-এর ডাবল হচ্ছে 18, নিয়ে আমরা পরের জোড়া নামাবো। পরের জোড়া হচ্ছে 55। তাহলে এখন এখানে কোন অঙ্কটা বসালে, এই জায়গায় কোন অঙ্কটা বসালে সেটা 555-র কাছাকাছি হবে অথবা এর সমান হবে। ঠিক আছে, তো মনে করো আমরা এখানে 5 বসালাম। 5 বসালে কত হয় দেখো তো, বড় হয়ে যাবে নিশ্চয়ই। দেখো 5 5 25-এর 5 হাতে হলো 2, 5 8 40 আর 2 42-এর 2 হাতে হলো 4, 5 কে 5 আর 4 9, অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমরা 185 না নিয়ে 182 যদি নেই, তাহলে তো দেখি তো কত আসে। 182 নিলে 2 দুগুণা 4, 8 দুগুণা 16, 6 হাতে হলো 1, 2 কে 3, 364। যদি আমরা 3 নেই, 3 নিলে কত আসবে, 3 3-কে 9, 3 8 24-এর 4 হাতে হলো 2, 3-কে 3 আর 2 5, এই যে 3 বসবে। সো এখানে যদি আমরা 3 বসাই তাহলে দেখো আমাদের আসছে 549 এর কাছাকাছি। সো এখানে 3 বসালে যে এইখানেও আমাদের ডান পাশে এখানেও 3 বসাতে হবে। সো বসালাম। এবার দেখো তো আমাদের ভাগশেষ কত আসে, ভাগশেষ আছে কিন্তু 6। তার মানে এই 8655 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। ক্লিয়ার? প্রশ্নটা কি বুঝেছ? এখন কথা হচ্ছে এটা সৃজনশীলে যদি আসে তাহলে আমি লিখবো কীভাবে? লিখবো বইয়ে যেভাবে আছে আমরা এই ফরম্যাটটাই ফলো করব। ঠিক আছে, অর্থাৎ খেয়াল করো, আমরা প্রথমে এই যে বর্গমূল নির্ণয় করলাম, করার পর এখানে এই কথাটা লিখবো। এখানে 8655 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6 অবশিষ্ট থাকে। তো তোমার যেই সংখ্যাটা দিবে ওই সংখ্যার নিশ্চয়ই একটা ভাগশেষ থাকবে, তখন তুমি লিখবা যে ওই সংখ্যার বর্গমূল নির্ণয় করতে গিয়ে 6 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 6। ডান? বুঝেছ? সো এই রকম সেম অঙ্ক আমাদের অনুশীলনীতেও আছে। এই যে দেখো, এই যে অনুশীলনীর 5 নাম্বারটা দেখো তো কি বলেছে। বলেছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। পারবে না? আগে এর বর্গমূল নির্ণয় করবে, বর্গমূল নির্ণয় করে যে ভাগশেষটা থাকবে সেটাই হবে আনসার। ওকে, আই থিঙ্ক তোমরা এটা বুঝেছ। এবার আমরা আমাদের উদাহরণের লাস্ট অঙ্ক, মানে এই অধ্যায়ের কনসেপ্টের লাস্ট অঙ্কটা আজকে শেষ করব। দেখো বলেছে এর সাথে, এই সংখ্যার সাথে এবার কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এবার কিন্তু দেখো আগেরবার বিয়োগ বলেছিল, এবার যোগ বলেছে। তাহলে যোগ বললে আমরা কিভাবে করব? সো আমরা আবার একটা ছোট একটা সংখ্যা নিয়ে আগে প্র্যাকটিক্যালি আগে বুঝি, তারপরে আমরা বড় সংখ্যাতে যাব। ধরো এবার আমি বললাম যে 22 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। হ্যাঁ, কি বললাম, 22-এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। সো আমি বুঝতেই পারছি যে সংখ্যাটা হচ্ছে 3,
কারণ 22-এর সাথে আমি যদি 3 যোগ করি তাহলে আমি পাবো কত? 25। এই 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। সো উত্তর হচ্ছে 3। কিন্তু ওই যে বললাম 22 একটা ছোট সংখ্যা, দ্যাটস আমি খুব ইজিলি বলতে পারলাম। বাট যদি আমরা একটা বড় সংখ্যা নেই তখন তো এত সহজেই বলতে পারবো না, তাই না? তখন কিভাবে করব? তো তুমি 22-এর কথাই ভাবো না, 22কে আগে বর্গমূল নির্ণয় করো 22-এর। তো 22-এর বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখি আমরা এখানে যদি আমি 5 বসাই তাহলে 25, তো 5 হবে না, এখানে 4 বসবে। খেয়াল করো 4, তাই না? 4-এর বর্গ করলে 16, দেখেছো? 4-এর বর্গ করলে 16। তো এখন দেখো তো আমাদের বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 6। তো এখন তুমি ভাবতে পারো যে মনে হয় ভাগশেষটা যোগ করতে হবে। না, ভাগশেষ যোগ করতে হবে না। ভাগশেষ যোগ করলে কি আসবে খেয়াল করো। ভাগশেষ যোগ করলে 22-এর সাথে 6 যোগ করলে কত আসবে দেখো। 22-এর সাথে 6 যোগ করলে 28। 28 কি পূর্ণবর্গ? 28 তো পূর্ণবর্গ না। তার মানে একটা জিনিস ইন্ডিকেট করছে, দেখো আমি 4 দ্বারা 4-এর বর্গ নিয়ে দেখলাম, 4-এর বর্গ নিয়ে দেখলাম যে 22 আসলে পূর্ণবর্গ না। তাহলে নিশ্চয়ই আমার টার্গেট কোনটা বলো? আমার টার্গেট হচ্ছে 4-এর পরের যে সংখ্যাটা সেইটার বর্গ। 4-এর পরবর্তী সংখ্যার বর্গ কত বলো? 4-এর পরবর্তী সংখ্যার বর্গ হচ্ছে 4 আর 1 5, তাই না? 4-এর পরবর্তী সংখ্যাটা কত? 5। তাহলে 5-এর বর্গ কত? 25। ঠিক আছে, তার মানে আমার আছে এখানে 22, বাট আমি যেতে চাই কোথায়? আমি যেতে চাই 25-এ। তাহলে 22-এর সাথে কত যোগ করলে 25 হবে? 22-এর সাথে 3 যোগ করলে 25 হবে। লজিকটা বুঝেছো? অর্থাৎ 25 থেকে আমরা যদি 22 বিয়োগ দিই তাহলে আমরা পেয়ে যাব 3, অর্থাৎ 3 যোগ করলে 25 হবে, যেটা আমরা মুখে মুখে এই আনসারটা বের করেছিলাম। এখন আসি, তাহলে এই অঙ্ক যদি বড় সংখ্যার ক্ষেত্রে আসে তাহলে কিভাবে করব? প্রথমত আমরা যে সংখ্যাটা আছে ওটার বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করে গিয়ে দেখব যে অবশ্যই একটা ভাগশেষ থাকবে। যেমন এখানে আমাদের একটা কি আছে? ভাগশেষ আছে। যেহেতু ভাগশেষ আছে তার মানে এই 22 সংখ্যাটা পূর্ণবর্গ না। 22 সংখ্যাটা কি পূর্ণবর্গ না? তাহলে আমার টার্গেট হচ্ছে নেক্সট পূর্ণবর্গ সংখ্যায় যাওয়া। তাহলে নেক্সট পূর্ণবর্গ সংখ্যা কোনটা? সেটা হচ্ছে এই যে ভাজকটা থাকবে, খেয়াল করো, সরি এটা ভাজক না, যে ভাগফলটা থাকবে এই ভাগফলটার পরের সংখ্যার বর্গ। ভাগফলটা কত পেয়েছি আমরা? কত? 4। তাহলে 4-এর পরের সংখ্যার বর্গ হচ্ছে আমার টার্গেট। তাহলে 4-এর পরের সংখ্যা কত? 5। তাহলে 5-এর বর্গ হচ্ছে 25। এই 25 হচ্ছে আমার নেক্সট পূর্ণবর্গ সংখ্যা। 22-এর নেক্সট পূর্ণবর্গ সংখ্যা কত? 25। আর আমি এই 25-এই যেতে চাই। তাহলে 22-এর সাথে কত যোগ করলে 25 হবে? উত্তর হচ্ছে 3। লজিকটাকে বুঝেছো? এবার আমরা তোমাদের বইয়ের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা একটু করব। আচ্ছা আমি এখানেই বুঝিয়ে দিই তোমাদেরকে। সো খেয়াল করো, এখানে আমরা প্রথমে কি করব? আমরা এই যে জোড়া বানালাম, জোড়া বানানোর পর বর্গমূল বের করলাম। বর্গমূল কীভাবে বের করতে হয় এটা আগের ক্লাসে আলোচনা করেছি, সো এটা নিয়ে আর কিছু বলবো না। সো আমরা এভাবে বর্গমূল নির্ণয় করার পর দেখলাম আমাদের একটা ভাগশেষ আছে। কি আছে? আমাদের একটা ভাগশেষ আছে। যেহেতু ভাগশেষ আছে সেহেতু এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের নেক্সট পূর্ণবর্গ সংখ্যা কত? এই যে ভাগফলটা আমরা পেয়েছি এর পরবর্তী সংখ্যা। তাহলে 806-এর পরবর্তী সংখ্যা কত? 807। তাহলে 807-এর বর্গ করলে যা হবে এইটা হচ্ছে আমাদের টার্গেট, আমরা সেখানে পৌঁছাতে চাই। সো 807-এর বর্গ করলে এই যে দেখো এখানে দেওয়া আছে, 807-এর বর্গ করলে আমরা পাবো এই সংখ্যাটা। তাহলে এইটা হচ্ছে আমার নেক্সট পূর্ণবর্গ সংখ্যা, আমি এখানে পৌঁছাতে চাই। তাহলে কত যোগ করতে হবে? তাহলে এই সংখ্যাটা থেকে আমরা মূল সংখ্যাটা বিয়োগ করে দেব, তাহলে আমরা পাচ্ছি 48। বুঝেছ? এখন এই অঙ্কটাতে যে ভাষাগুলো আছে, তোমরা অনেকেই অঙ্কটা পারো কিন্তু এখানে ভাষাটা লিখতে পারো না যে কী লিখবা। এইখানে তোমরা এই লাইনটা একদম মুখস্থ করে ফেলবা, অর্থাৎ বইয়ে যেভাবে আছে হুবহু সেভাবে। কি লিখবা? যেহেতু সংখ্যাটির বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করার সময় ভাগশেষ আছে, মানে একটা ভাগশেষ আমরা পাবো, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। ঠিক আছে? তো বলছে এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে এবং তখন তার বর্গমূল হবে কত? তখন তার বর্গমূল হবে 807। মানে এর সাথে যদি আমি কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি, যোগ করলে যে পূর্ণবর্গটা পাবো সেটার বর্গমূল কত হবে? 807। তাহলে এবার আমি লিখবো এই 807-এর বর্গ। হ্যাঁ, তারপর এটা আমি বর্গ বের করব, করে ফাইনালি এই সংখ্যাটা থেকে, এই যে এইটা থেকে আমাদের মেইন সংখ্যাটা মাইনাস করে দিব, তাহলেই পাবো। বুঝেছো কি না বলো? এটা কি খুব জটিল হয়ে গেল কি না? সহজ। প্রথমে আরেকবার একটু রিপিট করি।
প্রথমে আমরা বর্গমূল নির্ণয় করব, করে দেখব একটা ভাগশেষ আছে, তারপরে দেখব এইখানে যে সংখ্যাটা পেয়েছি ভাগফল, সেটার পরবর্তী সংখ্যাটার বর্গ নিব। পরবর্তী সংখ্যাটা কত? 808, সরি 806 ছিল, তাহলে পরবর্তী সংখ্যা 807, তাহলে 807-এর বর্গ কত? এইটা। তো এইটা থেকে এবার মূল সংখ্যাটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব। শুধু তোমাকে এই ভাষাটা একটু লিখতে হবে, এই ভাষাটাই একটু তোমাকে লিখতে হবে। তাহলে এইটা একটু মুখস্থ করবা, ঠিক আছে? কিছু জিনিস তো একটু মুখস্থ করতে হয়। ম্যাথ মুখস্থ করতে বলি নাই, ম্যাথের ভাষাটা মুখস্থ করতে বলেছে, ঠিক আছে? ওকে, আমাদের এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট শেষ। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে আমরা সেগুলো করব।